আজ 28শে মে। সাধারণত আপামর ভারতবাসীর কাছে 28শে মে একটা অত্যন্ত সাধারণ দিন, অন্য একটা 28শে মে এর মতন। কিন্তু আমরা যারা জাতীয়তাবাদী, আমরা যারা সত্যিকারের ভারত মাতা কি জয় বলতে কুণ্ঠাবোধ করি না বা প্রিটেন্ড করে ভারত মাতা কি জয় বলি না, আমরা যারা গর্বের সাথে বলি যে হ্যাঁ আমরা হিন্দুত্ববাদী, আমরা হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেই মানুষগুলির কাছে 28শে মে এর একটা বিরাট তাৎপর্য। কেন, কি হয়েছিল এই 28শে মে? এই 28শে মে জন্মগ্রহণ করেছিলেন ভারতবর্ষের, তখনকার ভারতবর্ষের অন্যতম বলিষ্ঠ, দৃঢ়চেতা, কট্টর হিন্দু মনোভাব সম্পন্ন স্বাধীনতা সংগ্রামী বীর দামোদর সাভারকর। প্রথমেই আজকে ওনার জন্মদিনে আমি ওনার উদ্দেশ্যে জাতির কথার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকের আমার এই ভিডিও কিন্তু সাভারকরের স্মৃতিচারণ নিয়ে নয়, কারণ সাভারকরের স্মৃতিচারণ মানে আমরা করব আলাদা করে নতুন কিছু, এরকম তো নেই। আমরা সবাই জানি, জাতীয়তাবাদীরা যারা হিন্দুত্ববাদের রাজনীতি নিয়ে আছি, আমরা সবাই সাভারকরজিকে জানি, তার জীবন জানি, তার সংগ্রাম জানি। আজকের আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে, আমি এই ভিডিওটি ওই হিন্দুত্ববাদী জাতীয়তাবাদীদের জন্য করছি না। এই ভিডিওটি আমি করছি বিশেষ করে ভারতের বুকে থাকা জেহাদিদের দালালি করা, পাকিস্তানের তৈলমর্দন করা, চীনের প্রেসিডেন্টকে নিজেদের পিতা বানানো ওই বামপন্থীদের উদ্দেশ্যে। আলিমুদ্দিন স্ট্রিটের বামপন্থী বলুন, জেএনইউ বা জওহরলাল নেহরু ইউনিভার্সিটির বামপন্থী বলুন, যারা কথায় কথায় বলে আজাদি আজাদি, কিন্তু কিসের আজাদি তারা নিজেরাও জানে না। মানে দিনের শেষে যারা চায় যে ভারত টুকরো 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 হয়ে যাক, সেই বামপন্থীদের উদ্দেশ্যে এই ভিডিও। এবং তার সাথে ওই রাশিয়ান মিডিয়া এবং এলিট সমাজ যারা শ্যাম্পেনে চুমুক দিয়ে বলে দিস কান্ট্রি ইজ গট নো ফিউচার, অ্যাকসেন্ট প্রচন্ড আমেরিকান ইংলিশ অ্যাকসেন্টে যারা এইগুলো বলে, দিস কান্ট্রি ইজ জাস্ট গোয়িং ডাউন দ্য ড্রেন, এরকম করে বলে, সেই এলিট সমাজে যারা ভোট দিতে যায় না, সেই মানুষগুলির জন্য আজকে এই ভিডিওটি। এবং তার সাথে ভারতের সেই সব কম বয়সী ছেলে মেয়েদের উদ্দেশ্যে যারা স্কুলের ইতিহাস বইতে সাভারকর সম্পর্কে হয়তো পড়েইনি, আর যদিও পড়ে থাকে এটাই পড়েছে, সাভারকর যখন সেলুলার জেলে বন্দী, তিনি ইংরেজদের কাছে মুচলেকা দিয়ে তিনি পালিয়েছিলেন। এটাই বামপন্থী ন্যারেটিভ, কংগ্রেসি ন্যারেটিভ, আরো যত এরকম ওই যে লাঠিয়ানসদের ন্যারেটিভ। সাভারকর ওয়াজ আ ট্রেইটার, গড ড্যাম ট্রেইটার, যারা এইভাবে দাঁত চিবিয়ে বলে, হয়তো মুচলেকা দিয়েছিল। হ্যাঁ, মুচলেকা দিয়েছিল, কিন্তু কমরেড বন্ধুরা, বামপন্থী পিসি যোশীও মুচলেকা দিয়েছিল রেজিনাল্ড ম্যাক্সওয়েলের কাছে। সেই ছাল না হয় অন্যদিন ছাড়াবো। তো আজকে ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে, আজকাল আমরা দেখছি বামপন্থীরা খুব ভগৎ সিংকে নিয়ে লাফালাফি করছে। তাদের প্রতিটি মিছিলেতে ভগৎ সিং এর ছবি, ভগৎ সিং এর জন্মদিন পালন হচ্ছে। মানে ভগৎ সিং এখন মানে দেখছে তো যে চে গেভারা, মানে ব্যাপারটা এখন বিষ্ঠা ভরা ব্যাপার হয়ে যাচ্ছে অনেকের কাছে। কারণ কথায় কথায় তাদের শুনতে হচ্ছে বামপন্থীরা বিদেশি, মাও, স্ট্যালিন, মার্কস, চে গেভারা এদেরকে নিয়ে করে, আমাদের বামপন্থীদের দেশীয় অস্তিত্ব কি, সেই জন্য তো ধরেছে ভগৎ সিংকে। উনি যেহেতু ইনকালাব জিন্দাবাদ বলতেন, উনি যেহেতু হিন্দু মুসলমান সখ্যতার কথা বলতেন, ওই যে বামপন্থী এজেন্ডার সাথে একটু মিলে যাচ্ছে।
ভগৎ সিং নাকি লেনিনের খুব অনুরাগী ছিলেন, ওই জন্য এখন বেশ একটু ভগৎ সিং ফিল বামপন্থীদের মধ্যে এসেছে। তো সেই বামপন্থীদের বলি, আলিমুদ্দিন স্ট্রিটের বামপন্থীদের বলি, শতরূপ ঘোষকে বলি, ঐশীকে বলি, তারপরে কি দীপশিখা, হ্যাঁ, এদেরকে বলি যে তোমরা যে ভগৎ সিংকে এখন আইডলাইজ করেছো, সেই ভগৎ সিং বীর দামোদর সাভারকার সম্বন্ধে কি উচ্চাগ্রামে প্রশংসা করেছিলেন শুনলে হয়তো আলিমুদ্দিনের ভিতটাই নড়ে যাবে। এবং এটা কিন্তু কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাওয়া তথ্য নয়, আরএসএস এর নাগপুরের জেঠুদের কাছ থেকে পাওয়া তথ্য নয়। এই তথ্যটি আমি দিচ্ছি হচ্ছে দ্য প্রিন্ট। দ্য প্রিন্ট কিন্তু মোটামুটি মাকুবাবুরা আপনাদের টোনেই কথা বলে, সেই প্রিন্ট এটি ছেপেছে। আমি কমেন্ট সেকশনে এই যেখান থেকে আমি আজকের এই ভিডিও করব সেটা লিঙ্কও দিয়ে দেব। তো সেই প্রিন্টে বলছে ভগৎ সিং সাভারকার সম্বন্ধে কি বলেছিলেন। বলছে ভগৎ সিং সাভারকার সম্পর্কে বলছেন যে সাভারকার হচ্ছে একজন ব্রেভ হার্ট, সাহসী হৃদয়ের ব্যক্তি। ভগৎ সিং বলছেন সাভারকার সম্বন্ধে একজন সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একজন স্বাধীনতা সংগ্রামী, এমন একজন স্বাধীনতা সংগ্রামী সম্পর্কে বলছে যিনি কট্টরপন্থী হিন্দুত্ববাদে বিশ্বাসী করে। সেই ভগৎ সিং সাভারকারকে বলছেন সাহসী হৃদয়ের পুরুষ। এইবারে সেই সপক্ষে আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, বিশেষ করে মাকুবাবুরা, এলিটিস্টরা একটু আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? যাই হোক, আমি চিবিয়ে কথা বলতে পারবো না বাংলাটা, তো একটু কষ্ট করে শুনবেন, আমার রাস্টিক বেঙ্গলি অ্যাকসেন্টে একটু শুনবেন। এবারে আসি তথ্যে। 15 এবং 22 নভেম্বর 1924 মতওয়ালা, এই মতওয়ালা কি একটি হিন্দি জাতীয়তাবাদী দৈনিক, যেটা কলকাতা থেকে পাবলিশ হতো। সেখানে একটা আর্টিকেল বেরিয়েছিল যেটার নাম ছিল বিশ্বপ্রেম। সেই আর্টিকেলটায় সাভারকার সম্বন্ধে খোলাখুলিভাবে প্রশংসা করা হয় এবং সাভারকারের যে সমালোচক, ওই মুচলেকার ইস্যু নিয়ে তোলা যে সমালোচক, তাদেরকে চরমতমভাবে সমালোচনা করা হয়। সেই আর্টিকেলে কি বলা হচ্ছে? যারা এই বিশ্বকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে, তারা হচ্ছে সাহসী হৃদয়ের মানুষ, এবং যাকে আমরা একজন চরমপন্থী কট্টরপন্থী জাতীয়তাবাদী বলতে একবারের জন্য লজ্জাবোধ করি না, এই হচ্ছে বীর দামোদর সাভারকার। ইংরেজিতে বলছে, the one who loves this world is that brave heart whom we don't feel ashamed to call as a fierce insurgent. This is the Veer bracketed brave Savarkar. এই আর্টিকেলে সেটাই বলা আছে। এই আর্টিকেলটি যিনি লিখেছেন তার নাম ছিল হচ্ছে বলবন্ত সিং, ছদ্মনাম। কিন্তু একটু নাড়াঘাটা করলেই বোঝা যায় আসলে এই ছদ্মনাম বলবন্ত সিং ছদ্মনাম অধিকারী আর কেউ নয়, ভগৎ সিং। ভগৎ সিং তাহলে সাভারকারকে বলছেন একজন সিংহ হৃদয়, সাহসী হৃদয় ব্যক্তি, এবং আমরা একবারের জন্য আমরা লজ্জাবোধ করি না এই মানুষটিকে একদম কট্টরপন্থী, চরমপন্থী একজন জাতীয়তাবাদী হিসেবে ভাবতে। ভগৎ সিং বলছে মাকুদের প্রেম, নতুন প্রেম গজিয়ে ওঠা ভগৎ সিং বলছে কার সম্বন্ধে? সাভারকার সম্বন্ধে এই কথা বলছেন। ভগৎ সিং ওনাদের একটি रिसर्च वर्क पे तो भगत सिंह और उनके साथियों का संपूर्ण उपलब्ध दस्तावेज যেটা বলছে কমপ্লিট অ্যাভেলেবল ডকুমেন্টস অফ ভগৎ সিং। বুঝতেই পারছেন ভগৎ সিং এর উপরে করা সম্পূর্ণ দস্তাবেজ, আর তার যে সাথে যে তার যে জাতীয়তাবাদী যারা সংগ্রামী বিপ্লবী ছিলেন, সেইখান থেকে আমরা এই তথ্য পাচ্ছি। 2019 রাহুল ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 93-এ আপনারা
এই যে आर्टिकलटी लिखेছেন भगत सिंह बलवंत सिंह नामे पाबेन। आबारो बोलছি, भगत सिंह और उनके साथियों का संपूर्ण उपलब्ध दस्तावेज 2019 राहुल फाउंडेशन पृष्ठा नंबर 93। তাহলে এটা কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির তথ্য নয়, কোনো নাগপুরের জ্যাঠা বা মেশোর তথ্য নয়, এটা কিন্তু একদম সম্পূর্ণ যে রিসার্চ ওয়ার্ক হয়েছে সেখানকার তথ্য। কখন লিখেছেন ভগৎ সিং এটা সাভারকার সম্বন্ধে? যখন রত্নাগিরিতে, মহারাষ্ট্রের রত্নাগিরিতে সাভারকার হাউস অ্যারেস্টে ছিলেন, গৃহবন্দী ছিলেন, এবং তাকে যে কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছিল, প্রহিবিশন ছিল। এটাই ছিল সেলুলার জেল থেকে সাভারকারের ছাড়া পাওয়ার যে টার্মটা, যে শর্তটা, যে তিনি কোনো রকমের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অংশগ্রহণ করবেন না। এইটা নিয়েই বামপন্থীরা কিন্তু ন্যারেটিভ দিয়ে আসছে, এই তো ভগৎ সিং, এই তো সাভারকার দেশ বিরোধী, গাদ্দার, বিশ্বাসঘাতক, ইংরেজদের সাথে চুক্তি করেছে, এবং এটা নিয়েই সমালোচনা হয়ে আসছে। কিন্তু দেখুন একটা ব্যাপার আছে, কিন্তু অনেক সময় কঠিন পরিস্থিতিতে পড়লে, যখন, এটা আমার কথা নয় কমরেডরা, এটা আপনাদের লেনিন বাবার থিওরি, কি 2 steps ব্যাক 1 step ফরওয়ার্ড, মানে দুটো পা পিছিয়ে এসে একটা পা এগো, মানে তুমি কিন্তু তাহলে এগোচ্ছ। লেনিন বললে সেটা একদম বিরাট বিজ্ঞান হয়ে যায়। তাহলে এখানে তো আমরা দেখছি সাভারকার সেই পলিসি নিয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি যদি এই সেলুলার জেলে পচে পচে মরেন, তিনি তো আর কোনো কাজ করতে পারবেন না। তার থেকে গৃহবন্দীর জীবন স্বীকার করে সেখান থেকে গোপনে জাতীয়তাবাদীর কাজ, ইংরেজদের বিরুদ্ধে যে দেশপ্রেমের কাজ, তার সাথে হিন্দুত্বের যে কাজ, সেই কাজ তিনি গোপনে চালিয়ে যাবেন। কি আছে একটা শর্ত মেনে নিতে তার জন্য? এটাই তো 2 steps ব্যাক 1 step ফরওয়ার্ড। এবং ভগৎ সিং বলছেন এই সময়টাতে, বলছেন যে এখানে লেখাও আছে, সিংস ওয়ার্ডস ইন দ্যাট পিরিয়ড, ভগৎ সিং যে কথাগুলো বলেছেন এই সময়, ক্লিয়ারলি শো that revolutionaries understood Savarkar's tactical decision to accept this condition of the British government so that he could come out of the prison to continue his participation in India's freedom struggle instead of languishing in a faraway prison. একটু আগে মনে হচ্ছিল মাকুড়া বলছিল, হ্যাঁ হ্যাঁ তুই অনেক বুঝে গেছিস, চাড্ডি এইসব বলতো লেনিনের সাথে। তাহলে ভগৎ সিং তো চাড্ডি ছিলেন না। ভগৎ সিং কোনো নাগপুরের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেনি। ভগৎ সিং এবং তার সমসাময়িক যে জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামীরা, তারা কি সাভারকারের এই ট্যাকটিক্যাল ডিসিশনটা বুঝতে পেরেছিলেন, যেটা আমি একটু আগে বললাম। কি বুঝেছিলেন? যে ওই জেলের মধ্যে থেকে, ল্যাঙ্গুয়েজ করে জেলের মধ্যে থেকে কি লাভ, তার থেকে ওই শর্ত সাময়িক চুক্তিতে করে বাইরে এসে কি করবেন, কন্টিনিউ হিজ পার্টিসিপেশন ইন ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের যে স্বাধীনতা সংগ্রামে, সেখানে উনি গোপনে তিনি তার কাজ চালিয়ে যাবেন। আমি বলছি না, ভগৎ সিং বলছেন। তো মাকু বাবারা মন দিয়ে শুনবেন। এবং জাতীয়তাবাদীদের বলছি, যখনই আপনাদেরকে আলিমুদ্দিনের মেশোরা, জেঠুরা আপনাদেরকে সাভারকারের এই ইংরেজদের সাথে চুক্তি করা নিয়ে করবে, বলবেন যে তাহলে আপনারা কি ভগৎ সিং এর থেকেও বেশি বোঝেন? আপনারা কি কমরেড লেনিনের থেকেও বেশি বোঝেন 2 স্টেপ ব্যাক 1 স্টেপ ফরওয়ার্ডের থিওরিটা? 1928 অগাস্ট মাস ভগৎ সিং একটি আর্টিকেল পাবলিশ করলেন। কোথায়? তার বিখ্যাত কীর্তিতে। এবং সেখানে as a part of a series by him on the lives of various Indian revolutionaries, ভারতের যে জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী, তাদের জীবন নিয়ে তিনি লেখালেখি করতেন সেই কীর্তিতে। এখানে কি হতো, এই কীর্তিতে কি হতো, যারা পাঠক তাদেরকে ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়া হতো। এখানে একটা আর্টিকেল ছিল, আজাদি কি শাহাদাতে, স্যাক্রিফাইসেস অন দ্য অল্টার অফ ফ্রিডম, স্যাক্রিফাইস করা। এই সিরিজটা কবে পাবলিশ হয়েছিল? মার্চ থেকে অক্টোবর 1928-এ, আজাদি কি শাহাদাতে। এইখানে ভগৎ সিং কার সম্বন্ধে লিখছেন? মদনলাল ধিংরা।
সেই বিখ্যাত মদনলাল ধিংরা, যিনি কার্জন ওয়াইলিকে ইংল্যান্ডে গিয়ে গুলি করে হত্যা করেন। এবং ভগৎ সিং পুরো ডিটেলে এখানে লিখছেন কিভাবে সাভারকার ইংল্যান্ডে ইন্ডিয়া হাউস তৈরি করেন, যেটা ছিল সেই সময় ইংল্যান্ডে স্বাধীনতা সংগ্রামীদের, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ কেন্দ্র, যেটাকে আমরা এখন বলি হাব। ভগৎ সিং লিখছেন। আর সেইখানে মদনলাল ধিংরাকে নিয়ে তো অবশ্যই তার যে স্যাক্রিফাইস, তিনি যে কাজ করেছেন, কার্জন ওয়াইলিকে যে গুলি করে মেরেছেন, সেটাকে তো আমরা সবাই স্বীকৃতি দিই একজন প্রকৃত দেশপ্রেমী হিসেবে। সেই মদনলাল ধিংরাকে ভগৎ সিং লিখছেন কে ইন্সপায়ার করেছিলেন, কে অনুপ্রেরণা দিয়েছিলেন? এই বীর দামোদর সাভারকার। সেই বীর দামোদর সাভারকার যাকে বামপন্থীরা আর ওই এলিটিস্টরা, লাঠিয়ান্সরা কংগ্রেস বলে ইংরেজের দালাল। সেখানে ভগৎ সিং কি লিখছেন একদম পুঙ্খানুপুঙ্খভাবে তিনি ব্যাখ্যা করছেন মদনলাল ধিংরা এবং সাভারকারের অন্তিম মুহূর্ত, অত্যন্ত আবেগঘন মুহূর্ত, যেখানে মদনলাল ধিংরা কার্জন ওয়াইলিকে মারতে যাওয়ার আগে যে বিদায় মুহূর্তগুলো। কি লিখছেন? The two hugged each other, ভগৎ সিং এর কথা। They were in tears, একে অপরকে আলিঙ্গন করলেন সাভারকার এবং ধিংরা, তারা অশ্রুসিক্ত চোখে। How invaluable and indelible that teardrop was, সেই চোখের জলের কত না জানি দুর্মূল্য, দুষ্প্রাপ্য। What would, এবারে মন দিয়ে শুনবেন, what would the cowardly people know about that emotion of those who aren't afraid of death? How would the cowards know that how holy, how revered, how high are the people who sacrifice their lives for the nation? ভগৎ সিং এর কথা কি বলছেন? ওই কাপুরুষরা কি বুঝবে এই আবেগ সম্পর্কে? হ্যাঁ, ওই আলিমুদ্দিনের কাপুরুষরা, ওই অ্যালান অক্টেভিয়ান হিউমের তৈরি করা কংগ্রেস ক্লাবের কাপুরুষরা কি বুঝবে এই আবেগ? এক গালে থাপ্পড়কে আরেক গাল বাড়িয়ে দেওয়ার কথা বলার কাপুরুষরা কি বুঝবে এই আবেগ? কাদের আবেগ? যারা মৃত্যুকে ভয় পায় না, সেই তাদের আবেগ এই কাপুরুষরা কি বুঝবে? How would the cowards know that how holy, how revered, how high are those people? কি করে কাপুরুষরা বুঝবে এই মানুষগুলি কত উচ্চ স্থানে তারা বিরাজ করে, মহাপুরুষ যাদের বলা যেতে পারে, দৈবিক যাদের চরিত্র, এদের সম্বন্ধে এই কাপুরুষেরা, এই আলিমুদ্দিনের কাপুরুষরা, এই পিসি যোশীর মতন রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে মুচলেকা দেওয়া কাপুরুষরা, কংগ্রেসি ক্লাবে গিয়ে নাচন কোদন করা কাপুরুষরা, দেশকে ভাগ করার, ধর্মের নামে দেশকে ভাগ করে দেওয়ার মুচলেকায় সই করা ওই বাবারা, তথাকথিত ভারতের বাবারা, কাপুরুষেরা কি বুঝবে যে এই সমস্ত মহান ব্যক্তি সম্বন্ধে যারা দেশের জন্য অকুতভয় নিজেদের জীবন দিয়ে দিয়েছেন? কোথায় পাবো আমরা? ভগৎ সিং और उनके साथियों के संपूर्ण उपलब्ध दस्तावेज, পৃষ্ঠা নাম্বার 166 থেকে 168। ভগৎ সিং সেখানে লিখছেন মদনলাল ধিংরা এবং সাভারকারের শেষ আলিঙ্গন, শেষ আবেগ বিনিময় কার্জন ওয়াইলিকে হত্যা করতে যাওয়ার আগে। এখানে বলি বিখ্যাত ইতিহাসবিদ ওয়াইডে ফারকে, তার যে সাভারকারকে উপর কাজ মারাঠিতে শোধ সাভারক্রাঞ্চা, শ্রীবিদ্যা প্রকাশন, পুনা, সেখানে বলা হয় ভগৎ সিং সাভারকারের যে বিখ্যাত 1987 যে যুদ্ধ, সেই বিখ্যাত বই 1987 1857 का स्वतंत्रता समर, 1857 का स्वतंत्रता समर, এই যে বিখ্যাত সাভারকারের বইটি, এটার ইংরেজি অনুবাদ কে করেন? ভগৎ সিং। কে বলছেন? বিখ্যাত ইতিহাসবিদ ওয়াইডি ফারকে, তার শোধ সাভারক্রাঞ্চা শ্রীবিদ্যা প্রকাশনে তিনি বলছেন, সিং গট দি ইংলিশ ট্রান্সলেশন অফ সাভারকারস ওয়ার্ক অন
the 1857 War of Independence, which was originally published as 1857 का स्वतंत्रता समर, এবং তার একটি এডিশনও ভগৎ সিং পাবলিশ করেন। তাহলে ভাবুন, যে মানুষটা নাকি ব্রিটিশের দালাল, ব্রিটিশকে মুচলেখা দিয়েছে, তাকে নিয়ে ভগৎ সিং এর মতন একজন আনকম্প্রোমাইজিং চরমপন্থী একজন দেশপ্রেমী এত খাটাখাটনি করবেন। সাভার মানে ভগৎ সিং এর মাথাটা তো আর আরএসএস নাগপুরের লোকেরা ব্রেন ওয়াশ করে দেয়নি অ্যাকর্ডিং টু আলিমুদ্দিন স্ট্রিট। তাহলে সেই কট্টরপন্থী জাতীয়তাবাদী যিনি হিন্দু মুসলমান ঐক্যের কথা বলতেন, সেই জন্য ইংরেজ বলেছিল arrest this man, he is a dangerous person। তো সেই ভগৎ সিং, লেনিনের অনুরাগী ভগৎ সিং, সাভারকারকে নিয়ে এত গভীরে গিয়ে কাজ করছেন। চোখ খুলুন সাধারণ সমাজ, there is more than meets the eye। একটা কথা আছে, যা আমরা চোখের সামনে দেখছি তার ভেতরে অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পাই না বা আমরা দেখার চেষ্টা করি না, চাই না আমরা দেখতে। there is more than meets the eye। আমার বিখ্যাত পপ ব্যান্ড আহার একটা বিখ্যাত লাইন। যাই হোক, এইবারে প্রথম এডিশনটা এই 1857 का स्वतंत्रता समर প্রথম এডিশনটা পাবলিশ করেন কে? আরেকজন বিখ্যাত আপোষহীন একজন স্বাধীনতা সংগ্রামী, লালা হরদয়াল, যাদের সাথে কিন্তু দূর দূরেও আরএসএস বা এই সমস্ত তথাকথিত মানে বাজে হিন্দুত্ববাদের কোনো সম্পর্ক নেই। লালা হরদয়াল পাবলিশ করেছিলেন। দ্বিতীয়টিকে পাবলিশ করেছিলেন জানেন? আমাদের এই বাংলার বাঘ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বোস। নেতাজি সুভাষ চন্দ্র বোস সাভারকারকে নিয়ে লিখছেন কেবল না, তার এই বিখ্যাত বইটিকে, দ্বিতীয় এডিশনটিকে পাবলিশ করেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। এবং আমরা জানি ক্যালকাটা মেয়র কর্পোরেশনের ইলেকশনে জেতার পরে এই নেতাজি সুভাষ চন্দ্র বোসকেই প্রতিপক্ষ কে ছিলেন জানেন? সেই ইলেকশনে সাভারকার। নেতাজি জিতে যাওয়ার পরে সাভারকার ফুল মিষ্টি নিয়ে যখন নেতাজির কাছে, আর নেতাজি তো একদম সতস্র, আপনি এসেছেন আমার কাছে, সাভারকার বলেছিলেন আমি হেরে গেছি, এতে আমি খুশি। কেন জানো তো সুভাষ? অনেক তো গণতন্ত্র খেললে, তুমি ভেবেছিলে যে আজকে ক্যালকাটা মেয়র হয়ে পাল্টে দেবে। কি পাল্টাতে পেরেছো? কিছু পারোনি। সুভাষ, অস্ত্র ধরো। হ্যাঁ, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। সুভাষ চন্দ্র বোসের কথা, ইন্সপায়ার্ড বাই বীর দামোদর দাস সাভারকার। সেই সুভাষ চন্দ্র বোস সেকেন্ড এডিশন এই বিখ্যাত বইয়ের পাবলিশ করেন। দূর দূরান্ত সুভাষ চন্দ্র বোস কিন্তু কোনো নাগপুরের আরএসএস এর দ্বারা তিনি কিন্তু উদ্বুদ্ধ নন, তার ব্রেন ওয়াশ করা হয়নি। দ্বিতীয় এডিশনটি, প্রথম এডিশনটি পাবলিশ করেন লালা হরদয়াল, দ্বিতীয় এডিশনটি পাবলিশ করেন ভগৎ সিং, এবং তৃতীয় এডিশনটি পাবলিশ করেন হচ্ছে সুভাষ চন্দ্র বোস। একটু এই জায়গাটায় আমি একটু দুঃখিত, আমি আবেগতাড়িত হয়ে আমি বলতে গিয়ে আমি হয়তো এ করে ফেলেছি। আবারও বলছি, 1857 স্বতন্ত্রতা সমর যে বইটি, তার প্রথম এডিশনটি পাবলিশ করেন লালা হরদয়াল, দ্বিতীয় এডিশনটি পাবলিশ করেন ভগৎ সিং, এবং তৃতীয় এডিশনটি পাবলিশ করেন সুভাষ চন্দ্র বোস। তো এই বিশ্ববরণ্য ব্যক্তিগুলি যখন সাভারকারকে ওই বিখ্যাত বই পাবলিশ করছেন, তারা কিন্তু জানেন এটা যে সাভারকার কিন্তু কট্টরপন্থী একজন হিন্দুত্ববাদী। তার মানে ঘুরিয়ে হলেও তারা কিন্তু মানে সমর্থন ছিল, এবং তারা কিন্তু বুঝেছিলেন যে কেন সাভারকার এই হিন্দুত্ববাদের রাজনীতিতে এগিয়ে যাচ্ছেন। এই বইটি তো আপনারা জানেন, হাজারে হাজারে স্বাধীনতা সংগ্রামীকে উদ্বুদ্ধ করেন। এইবারে ভগৎ সিং এর যে জেল ডায়েরি, জেলের বসে যে তিনি ডায়েরি লিখেছেন, সেখানে তিনি সাভারকারের হিন্দু জাতীয়তাবাদ, যেটা যে বইটির নাম হচ্ছে হিন্দু পদশাহী, যেটাকে ইংরেজিতে বলা হয় হিন্দু এম্পায়ার। সাভারকারের এই হিন্দুত্ববাদের ওপরে যে বই হিন্দু পদশাহী, সেখান থেকে ভগৎ সিং জেলে বসে তার জেল ডায়েরি লেখার সময় সাভারকারের ওই বই থেকে তিনি কোট করেছেন। ভাবুন ভগৎ সিং কি লিখছেন। ভগৎ সিং, one can get rid of the political subjugation anytime, but it is difficult to break away from the clutches of cultural slavery.
ভগৎ সিং লিখছেন না, এটা লিখেছেন কে? সাভারকার। এই উক্তিটি যে রাজনৈতিক যে সাবজুগেশন, দাসত্ব, সেখান থেকে তো আমরা যে কোনো সময় মুক্তি পেতে পারি, কিন্তু যে কালচারাল স্লেভারি, সেই যে দেশটা যে আমাদেরকে এতদিন ধরে আমাদেরকে দাস হিসেবে রেখেছে, তাদের যে কালচারের দ্বারা যে আমরা দাস হয়েছি, সেটা থেকে মুক্ত পাওয়া বড় কঠিন। বড় সত্য কথা বলেছেন সাভারকার। রাজনৈতিক দাসত্ব থেকে তো যে কোনো সময় মুক্তি পাওয়া যেতেই পারে, কিন্তু যে দেশ আমাদের উপরে এত বছর শাসন করেছে, তাদের যে কালচার, সেটা যে কালচারাল দাসত্ব, সেই দাসত্ব থেকে মুক্তি পাওয়া, মানসিকভাবে মুক্তি পাওয়া বড় কঠিন ব্যাপার। এখানে আমার মাথায় আসে ভারতের যে শিক্ষানীতি কে তৈরি করেছিল? সেই ইংরেজ থমাস ব্যাবিংটন ম্যাকাওলে, যাকে বলা হয় ম্যাকাওলের শিক্ষানীতি। সেই ম্যাকাওলে কি বলেছিল? যে আমার শিক্ষানীতিতে যে ভারতীয় পড়াশোনা করবে 6 মাসের মধ্যে, সে তার ভারতীয় শিকড়কে কেবল ভুলে যাবে না, ঘৃণা করতে শুরু করবে। ওই জন্য আজকে আমরা কিন্তু দেখি, যখন শিক্ষা প্রাঙ্গণে রবীন্দ্র জয়ন্তী হয়, তখন সেখানে এই যে টিনেজার্স যারা, দেশের যারা প্রকৃত অর্থে যারা ভিত, তারা হাই তুলছে, তারা চিৎকার চেঁচামেচি করছে, তারা ইন্টারেস্টেড নয় রবীন্দ্র জয়ন্তীর গান শুনতে। রবীন্দ্র জয়ন্তী কেন, রবীন্দ্র জয়ন্তী বলুন বা ভারতীয় যে সংস্কৃতির যে গান বলুন, শিল্প বলুন, তারা শুনতে একেবারেই ইন্টারেস্টেড নয়। এবার আপনি বলবেন কেন, এই তো আমাদের রবীন্দ্র সদনে যে হয়, সেটা তো ছুটকো ছাটকা, কিন্তু অ্যাভারেজে, আমি তো অ্যাভারেজ দেখবো, অ্যাভারেজে কিন্তু আমরা যদি দেখি 90% ছেলে মেয়ে। আপনি ভাবুন তো, একটা যে কোনো কলেজে, একটা কলেজেতে আপনি একটা ক্লাসিক্যালের ওপর একটা শো রাখুন তো, কটা ছেলে মেয়ে ভাবুন তো মনোযোগ দিয়ে সেটা দেখবে? তাহলে এইসব আঁতলাম, হ্যাঁ ভাটবাজি যত, রবীন্দ্রনাথের ওপরে কোনো দ্বিজেন্দ্রলালের গান দেখবে না, হাই তুলবে, খিল্লি করবে। কিন্তু সেই ছেলেমেয়েরাই যখন কোল্ড প্লে যখন পশ্চিমবঙ্গে এসে পারফর্ম করবে, হাজার হাজার টাকা দিয়ে তারা সেই কোল্ড প্লের শো দেখতে যাবে। আমি কিন্তু অবশ্যই বিরোধী না, কারণ আপনারা ভালোভাবেই জানেন আমি কিন্তু নিজে কিন্তু আদ্যপান্তভাবে ইংরাজি গানের সাথে যুক্ত। কোল্ড প্লের স্টিভ মার্টিন, খুব সম্ভবত স্টিভ মার্টিন, আমি প্রচন্ড রেসপেক্ট করি, তার ভিভা লা ভিডা আমার কাছে অসাধারণ একটি গান। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি যেরকম কোল্ড প্লে শুনছি, আমি যেরকম আহা টেক অন মি শুনছি, দ্য সান অলওয়েজ শাইনস অন টিভি শুনছি, আমি যেমন জর্জ মাইকেলের কেয়ারলেস হুইসপার শুনছি, আমি কিন্তু সেরকমই নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, আমি এটাও শুনছি, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। আবার আমি কিন্তু ক্লাসিক্যালও শুনছি, কারণ আমি কিন্তু গানের মধ্যে হলিউডকে প্রাধান্য দিইনি, আমি গানকে শিল্প হিসেবে দেখেছি। গানের কোনো জাতীয়, গানের কোনো মানে কি বলবো, ট্যাগ হয় না। সেই জন্যেই কিন্তু আমি যে বললাম, সব রকমের সঙ্গীত বলুন, সব রকমের আমার যে কালচার, সেটার যে ভালো দিকটাকে নেওয়া যেটা দরকার। সাভারকার আশঙ্কা প্রকাশ করেছিলেন, এই যে আমরা কালচারাল স্লেভারি, এই যে অ্যালান অক্টেভিয়ান হিউমের তৈরি কংগ্রেস ক্লাব, যেটাই হয়ে গেল পরে কংগ্রেস পার্টি, এদের এই নক্কারজনক ইংরেজ তোষণ, কমিউনিস্টদের পিসি যোশী, ডাঙ্গে, এদের মতন লোকেদের ওই ম্যাক্সওয়েলকে দেওয়া দাসখতের জন্যে, কালচারাল স্লেভারির জন্যে ওই ভারতীয়রা কি হবে, যেটা আজকে আমরা দেখতে পাই। রবীন্দ্র জয়ন্তীতে খিল্লি, আর কোল্ড প্লের ওখানে হাজার হাজার টাকা দিয়ে মাথা ঝাঁকিয়ে নিজেকে কুল স্টাড দেখিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করা, টেলিগ্রামে পোস্ট করা, হোয়াটসঅ্যাপে পোস্ট করা, আরো কত গ্রাম আছে মানে আমার তো মাথার উপর দিয়ে যায়। ভগৎ সিংও এটা বুঝেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন, এই দেশ থেকে ইস দেশ সে গোরে সাহেব চলে যাएंगे और ভুরে সাহেব আকে बैठ जाएंगे। তাই তো হয়েছে, গোরা সাহেবরা চলে গেছে, কালা সাহেবরা এসে এই দেশে বসেছে, যাদের মধ্যে একজন কালা সাহেব তো বলেই দিয়েছিলেন, আমি হচ্ছি ম্যানার্স আর এটিকেটস ইংরেজ, কালচারে আমি একজন মুসলিম, মানে দুর্ভাগ্যবশত আমি একজন হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি। শোনা যায় সেই ব্যক্তি নিজেকে ভারতরত্ন দিয়েছিলেন। তারই পরিবার একটা ঘ্যান্ডিকে গান্ধী বানিয়ে বহু বছর, 60 বছর প্রায় আমাদের ভারতকে তাদের বাবার সম্পত্তি বানিয়ে রাজ করে গেছে।
তো সাভারকার কিন্তু তার ওই যে বইটি হিন্দুত্ববাদী বই হিন্দু পদ পদ শাহী, সেখানে এটা লিখেছিলেন এবং এইটাকে কোট করেছিলেন কে? ভগৎ সিং তার জেল ডায়েরিতে। তাহলে ভগৎ সিং চারটি, কমরেড শতরূপ ঘোষ, ঐশী ঘোষ, দীপশিখা, সায়ন্তন না কি আরো আছে, ভগৎ সিংও তাহলে চারটি। ভগৎ সিংকে কেন তাহলে আপনারা গ্লোরিফাই করছেন? কারণ ভগৎ সিং ইনকালাব জিন্দাবাদ আর অখণ্ড ভারত, হিন্দু রাষ্ট্র ভারত, এই দুইয়ের মেলবন্ধনে তিনি বিশ্বাসী ছিলেন। আমি দৃঢ় কণ্ঠে বলি তিনি বিশ্বাসী ছিলেন। তা নইলে এই ভগৎ সিং, লালা হরদয়াল, সুভাষচন্দ্র বোস কখনো তার ওই বিখ্যাত বইকে ইংরেজিতে ট্রান্সলেট করেননি। কারণ কি? তাতে সারা ভারতের মানুষ সেটা পড়ে উদ্বুদ্ধ হতে পারেন। ভগবতী চরণ ভোরা এবং ওনার মতন আরো অনেক স্বাধীনতা সংগ্রামী যারা রেভলিউশনারিজ, যাদেরকে আবার আমাদের অনেক বইতে টেররিস্ট হিসেবে দেখানো হয়। ক্ষুদিরামকেই তো কিছুদিন আগে দেখেছি আমাদের বইতে টেররিস্ট, সেই কালচারাল স্লেভারি কিন্তু টেররিস্ট হিসেবে দেখানো হচ্ছে। তো সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা, রেভলিউশনারিজরা বলেছেন, জায়গায় জায়গায় বলেছেন কিভাবে সাভারকারের রেভলিউশনারি কাজ তাদেরকে উদ্বুদ্ধ করে। তাহলে এতগুলো মানুষ, তাহলে এরা সবাই চাড্ডি। তাহলে তো মানে স্বাধীনতা সংগ্রামে শুরু থেকেই তো চাড্ডিরাই তো মানে তাহলে ভারতকে করে গেছে। আর দুঃখের বিষয়, এই মানুষগুলোকেই ধরিয়ে দিতে হচ্ছে ওই পঞ্চম বাহিনী হিসেবে কাজ করা ওই আলিমুদ্দিনের মাকু বাবারা, ওই জওহরলাল জেএনইউ এর মাকু বাবারা, রেজিনাল ম্যাক্সওয়েলের সাথে চুক্তি করে যে আমাদের কমরেডদেরকে ছেড়ে দাও, পঞ্চম বাহিনী হিসেবে আমরা এই যে প্রকৃত অর্থে যারা জাতীয়তাবাদী তাদেরকে ধরিয়ে দেবো। উল্টে আবার বলে কি না, এই আরএসএসই তো ধরিয়ে দিয়েছে। আমি আরএসএস এ যাচ্ছি না, আমি নিজে আরএসএস করিনি, কিন্তু এই যে সাভারকার সম্বন্ধে এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডা কিন্তু বন্ধ হওয়া উচিত। এবং সাভারকার সম্পর্কে হাজারে হাজারে উক্তি প্রশংসা কোথায় পেয়েছি? ওই যে আবার বললাম, ভগৎ সিং और उनके साथियों के संपूर्ण उपलब्ध दस्तावेज। এরপরের যেটা দিয়ে শেষ করব, চাঞ্চল্যকর বলবো না, প্রকৃত অর্থে আবেগময় তথ্য। বলা হয় না ওই যে নাগপুরে তো কোনোদিনও গেরুয়া পতাকা কোনো জাতীয়তাবাদী পতাকা ওঠে না। ভাববেন না আমি কিন্তু এখানে আরএসএস কে ডিফেন্ড করতে বসেছি। আমি আবারও বলছি, আমার সাথে আরএসএস এর বা ভারতীয় জনতা পার্টি দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি একজন জাতীয়তাবাদী। সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে দি সপ্তকোটি ভুজায় দ্রুত খড় করবালে অবলা কেন মা এত বলে বহু বলধারিণী নমামি তারিণী। আমি এই বন্দে মাতরমে বিশ্বাসী, অখণ্ড বন্দে মাতরম বঙ্কিমের। আমি বঙ্কিমের আনন্দ মঠের সেই গেরুয়াধারী সন্ন্যাসীর আগ্রাসনে বিশ্বাসী, তরোয়ালধারী সন্ন্যাসীর আগ্রাসনে বিশ্বাসী একজন ভারতীয় বাঙালি হিসেবে আমি শেষ করব এটা বলে, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে যেদিনকে ফাঁসি দেওয়া হয় সেদিনকে সাভারকার তাদের স্মৃতির উদ্দেশ্যে একটি কবিতা লেখেন। সেই কে বলছেন? বিখ্যাত ইতিহাসবিদ ওয়াই.ডি. ফারকে। এবং তারপরে কি করেন জানেন সাভারকার? ওই দিনটিতে, যেদিনকে আমাদের 3 তরতাজা যুবক ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, তাদেরকে ফাঁসি দেওয়া হলো, যারা বীর গতি প্রাপ্ত হলেন, সাভারকারের যে বাড়ি রত্নাগিরিতে, সেখানে গৈরিক পতাকার জায়গায় কালো পতাকা তোলা হয়। এর থেকে বড় প্রমাণ যে ওয়ান রেভলিউশনারি ব্রাদার টু দি আদার, এর থেকে বড় সম্মান মনে হয় না, উদাহরণ আর আমরা কোথাও পাবো। তো আজকের এই দিনটি 28শে মে, সাভারকারের জন্মদিন। আমি আবারও দুঃখিত, আমি আজকে বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছি। এই 28শে মেটাকে জাস্ট একটা অর্ডিনারি 28শে মে হিসেবে দেখবেন না। এমন একটি দিন যেখানে এমন একটি মানুষ জন্মেছিলেন, কালা পানিতে অসহ্য যন্ত্রণা তিনি সহ্য করেছিলেন। তিনি কিন্তু ওই শর্ত সাপেক্ষ জেলে গিয়ে ছাগলের দুধ খেয়ে আর কয়েকদিন পরে বেরিয়ে এসে দেশের পিতা, মাতা, বাবা হওয়ার জন্য কাজ করেননি। প্রকৃত অর্থে তিনি লড়াই করেছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য, লড়াই করেছিলেন অখণ্ড ভারতের জন্য, লড়াই করেছিলেন হিন্দু রাষ্ট্র ভারতের জন্য। শেষে বলবো সাভারকারজিকে, হিন্দু রাষ্ট্র চাই, জাতপাত করো না ভাই,
আমার সোনার ভারত চাই, আমার হিন্দু রাষ্ট্র চাই। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए का दिल में है। वंदे मातरम।